করে শুনবেন গাড়ি সংখ্যা 0000 হাওড়া আমতা স্লো প্যাসেঞ্জার আজ এই মুহূর্তে আমাদের চ্যানেলে দুর্ঘটনার কবলে পড়বে। শ্রোতাগণ, এই দুর্ঘটনায় বিনোদন পেলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে আমাদের আসরে আজকের গল্প। শিবরাম চক্রবর্তী রচিত হাওড়া আমতা রেল লাইন দুর্ঘটনা। আপনার যাত্রা শুভ হোক। প্রাপ্তেষু ষোড়শ বর্ষে চাণক্য বলে গেছেন পুত্রমিত্র বদাচরের। কিন্তু সে পুত্রই যদি বধ হয় তাহলে তার সঙ্গে কীরকম আচরণ করবে সে বিষয়ে চাণক্যের একটা কিছু বাতলে যাওয়া উচিত ছিল। বাবা এই কথাই ভাবছিলেন। কিন্তু বধ হলেও ছেলেকে তো একেবারে বধ করা যায় না, মানে বিশেষত যদি সে নিজের ছেলে হয়। কিন্তু যারা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন তারা বললেন, আহা, অত দুঃখ করছেন কেন মশাই? না মানে একেবারে না হোক, এক কোপে না হোক, ছেলেটাকে তো আপনি তিলে তিলে বোধ করছেন। কথাটা কিন্তু ভুল বলেনি, কি বলেন? ঠিকই। বলতে কি, আদর দিয়ে দিয়ে ওর মাথাটা তো আপনি চিবিয়ে খাচ্ছেন। এ কথায় বাবা সান্ত্বনা পান না। নিজের ছেলেকে আদর করবেন না তা কি করবেন? পরের ছেলে কাকে আবার আদর করতে যাবেন গায়ে পড়ে? আজ সকালেই তার ষোড়শ বর্ষীয় ছেলে তার সঙ্গে ঘোরতর কলহ করে বাড়ি থেকে উধাও হয়েছে। কলহের হেতু এমন কিছু না, উল্লেখের অযোগ্য একটা যাতা ছুতো উপলক্ষ করে একধারে বাবার গো, অন্যদিকে ছেলের গোয়ার তুমি, যা নিয়ে সচরাচর যাবতীয় বাবা আর যত ছেলের মধ্যে সনাতন দ্বন্দ্ব, সেই যৎ সামান্য অচিলা থেকেই মানে নিউটনের আপেল পড়ার মতন অভাবনীয় এক বিপর্যয়। দিকে দিকে মানে এদিকে ওদিকে দিক বিদিকে তিনি লোক পাঠিয়েছেন ছেলের খোঁজে। অবশেষে খবর এলো, ছেলে কদমতলা স্টেশনে হাওড়া আমতা রেলগাড়ি ধরে পিট্টান দিয়েছে। কদমতলার ছেলে কদমতলা স্টেশনেই চাপবে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কিন্তু সেই লোকটির মারফত ছেলের যে চিরকুট পেলেন, তাই পড়ে তার চক্ষু একেবারে চড়ক গাছে। হতবাক হয়ে গেছেন তিনি। তাতে লেখা ছিল, বাবা, তুমি মিছে আমার অনুসন্ধান করো না, আমার খোঁজ পাবে না। এখান থেকে সোজা আমি করাচি চললাম, সেখানে এয়ার ট্রেনিং নিয়ে পাইলট হয়ে সরাসরি যুদ্ধে যাব। আমার জন্যে ভেবো না তুমি। আমার জন্যে ভাবনার কি আছে? আমি তো মারা যাব না, সহজে মরবার ছেলেও আমি নই, তা তুমি বেশ জানো। আর আমিও এইটুকু বলতে পারি, ইতি। চিরকুট পড়ে বাবা বললেন, হ্যাঁ, হাওড়া আমতা রেলগাড়ি চেপে করাচি চললাম কিরকম? ও গাড়ি তো করাচি অবধি যায় না, ও তো আমতায় গিয়েই থেমে যাবে যতদূর আমি জানি। কিছুক্ষণ তিনি আমতা আমতা করলেন, তারপরেই একটা ট্যাক্সি ডেকে যে কাপড়ে ছিলেন সেই কাপড়েই, মানে হাফ হাতা জামা গায়ে আর তালিমারা জুতো পায়ে হাওড়া আমতা করতে করতে সবেগে তিনি বেরিয়ে পড়লেন। সান্ত্বনাদাতারাও বলতে বলতে চলে গেল, মানে হতাশ হয়ে চলতে চলতে বলে গেল, যান, ছেলে করাচি গেছে, আপনিও ওর কাছাকাছি চলে যান। হ্যাঁ, দরকার হলে রাঁচিতেই চলে যান না। ঠিক, তাই যান। থামো তোমরা, খালি মস্করা করে। আরে না, ট্যাক্সি চেপে যেতে যেতে বাবা মনে মনে মানসাঙ্গ কষলেন। কদমতলায় গাড়ি চেপেছে 8:04। তো এতক্ষণ সে গাড়ি বাল্টিগ্রি, বাঁকড়া, সলপ এই সমস্ত পেরিয়ে গেছে নিশ্চয়ই। এখন আন্দাজ কটা হবে? 9:15। তাহলে কুলতলি, মাকড়দা, ডোমজুড় এসব স্টেশনও পার হয়ে গেছে। 8:04 কদমতলায় চাপলে মাকড়দায় পৌঁছতে 8:40।
ডোমজুড় 8টা 51, আর দক্ষিণ বাড়ি হচ্ছে 9টা 2। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তাকে ধরতে হবে সেই বড়গাছিয়ায়, হ্যাঁ, বড়গাছিয়া জাংশনে, তার ধারে নয়। বড়গাছিয়ায় গাড়ি পৌঁছবে 9টা 18 আর ছাড়বে 9টা 26। এই 8 মিনিটের ফাঁকেই হতভাগাকে হাতে নাতে পাকড়াও করতে হবে। করাচি পৌঁছবার ঢের আগেই। হাওড়া আমতা রেলগাড়ির গাড়ের কাছে এই অঞ্চলের যাত্রীরা সব মুখস্থ। কে যে কোথায় ওঠে আর কোথায় নামে, কারা কোন স্টেশনের, কার দৌড় কদ্দূর, তা তাদের দেখলে তো কথাই নেই, না দেখেও বলে দিতে পারেন। এবং এ গাড়ির যাত্রীরা যে কোন গায়ে গোত্রের তাও গার্ডবাবুর জানতে বাকি নেই। এই কারণেই হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ড যখন কদমতলা স্টেশনে বছর 16-র এক ফুটফুটে ছেলের কলেবরে একেবারে এক আনকোরা অচেনা মুখ একখানা ফার্স্ট ক্লাস কামরা একাই দখল করলো দেখলেন, তখন তার বেশ একটু বিস্ময় হলো। ছেলেটিকে দেখে তার সোনার হাতঘড়ি, বুক পকেটের দামি ফাউন্টেন, পায়ের পামশু, কডের হাফ প্যান্ট আর স্মার্ট চকচকে চেহারার সঙ্গে শার্ট স্কিনের ঝকঝকে জামা মিলিয়ে দেখলে না, কোনো জমিদারের জামাই বলে মনে না হলেও যে কোনো বড়লোকের ছেলে বলে সন্দেহ হয় বই কি। হাওড়া আমতা রেলগাড়ির কামরাতে এই দৃশ্য অতি দৈবাৎ আর অতীব বিরল। কিন্তু তাই যে তার বিস্ময়ের একমাত্র হেতু, তা বললেও হয়তো অত্যুক্তি হবে। অথচ এই সমস্ত জড়িয়েই তিনি নিজেকে বিস্ময় জর্জর বোধ করছিলেন। কে এই ছেলেটা? কোত্থেকে এলো? কাদের ছেলে? হ্যাঁ, আর কোথায় বা যাবে? গাড়ির আন্দোলনের সঙ্গে মিশে এই সমস্ত প্রশ্ন তার মনে রীতিমতো আলোড়ন তুলছিল। এবং এই আলোড়ন একেবারে উত্তাল হয়ে উঠল যখন বড়গাছিয়া স্টেশনের প্ল্যাটফর্মে তার গার্ড কামরার কাছাকাছি বাঁশি বাজিয়ে ট্রেন ছাড়বার পূর্ব মুহূর্তে তিনি দেখলেন হাফ হাতা জামা গায়ে, আধ ময়লা কাপড় পরা, উস্কো খুস্কো এক মুস্কো লোক হন্তদন্ত হয়ে ছুটে এলো এবং ওইটুকু সময়ের ফাঁকেই গাড়ির এমুড়ো থেকে ওমুড়ো পর্যন্ত প্রত্যেক কামরার মধ্যে কুটিল কটাক্ষ হেনে এক চক্কর ঘুরে এলো, যেন গোটা গাড়িটাকেই তার হাঁ করে গেলবার মতলব। অবশেষে প্রথম শ্রেণীর কামরার কাছে এসে চোখের পলকে স্থির হয়ে পড়ল সে। কামরার মধ্যে যেন সে গোল কুন্ডার হীরার খনি আবিষ্কার করেছে। তার গোল গোল চোখ দুটো জ্বলে উঠল এমনি করে। হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ড বাবু এই সমস্তই স্পষ্ট দেখলেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই তিনি পতাকা উড়িয়ে বাঁশি বাজিয়ে দিলেন, এক গাড়িও ছেড়ে দিল। আর সেই মুস্কো লোকটাও ইঞ্জিন আর গার্ড কামরার মাঝামাঝি একটা তৃতীয় শ্রেণীর হাতল হাতের কাছে পেয়ে তাই ধরেই ঝটকায় উঠে চট করে সে দিয়ে গেল গাড়ির ভেতর। গাড়ি বড়গাছিয়া ছাড়লো আর গার্ডের উত্তেজনা সীমা ছাড়ালো। প্রথম দর্শনেই তিনি পরিষ্কার বুঝে ফেললেন এই মুস্কো লোকটি আস্ত একটা বদমাস, পাক্কা ডাকাত, 1 নম্বরে। কোনো এক বড়লোকের ছেলে হাতঘড়ি ফাউন্টেন পেন লাগিয়ে এই গাড়িতে চলেছে। প্রত্যেকে এই খবর তিনি পেয়ে রাহাজানের মতলবে পিছু পিছু ধাওয়া করে এসেছে। বড়গাছিয়াতেই সেই ছেলেটার নাগাল মিলবে, এমনও হতে পারে হয়তো আগে থেকেই তার জানা ছিল। কলকাতা থেকে যতগুলো রহস্য রোমাঞ্চ সিরিজের সস্তা গোয়েন্দা কাহিনী বেরোয়, আমাদের গার্ডবাবু তার এক একনিষ্ঠ পাঠক। এবং তার পড়াশোনা যে ব্যর্থ হয়নি, মানে বিফলে যায়নি, কেবল আকার প্রকার দেখে এই মুস্কো লোকটিকে বুঝতে পেরে তার মতলবের আজ করতে পেরেছেন, তাই তার চূড়ান্ত প্রমাণ।
সেই সব রোমাঞ্চকর বইয়ে যা পড়েছেন, যে সব কাণ্ড ঘটতে দেখেছেন, তাই কিনা আজ তার গাড়িতেই ঘটতে চলল। ভাবতে ভাবতেই তার উত্তেজনা একেবারে চরম সীমায়। তিনি আর কি বা করতে পারেন? মানে আইনত তার কতটুকুই বা ক্ষমতা? বড়জন লোকটার কাছে গিয়ে টিকিট চাইতে পারেন। যদি সে প্রথম শ্রেণীর টিকিট দেখিয়ে দেয় তাহলে তো চিত্তির, কোনো ট্যাপ হই করা চলবে না তারপর। আর যদি নিতান্তই বিনা টিকিটে উঠে থাকে তাহলে আর কি, বাড়তি গাড়ি ভাড়া জরিমানা সমেত ধরিয়ে দিলে ব্যাস শুকিয়ে গেল সব। দেখতে দেখতে আর ভাবতে ভাবতে পাতিহাল এসে পড়ল। পাতিহালে থামতেই চারিধারের হালচাল দেখবার জন্য গার্ডবাবু নামলেন। মুস্কোর কামরার ধার ঘেঁষে যাবার সময় তার চোখ পড়ল লোকটির পানে। কনুইয়ের উপর মাথা রেখে সে যেন কি ভাবছে। দেখলেন আর চোখে। কি করে তার কাজ হাসিল করবে সেই মতলবই ভাঁজছে নিশ্চয়ই। হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ড নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করে ফিরে এলেন। পাতিহাল থেকেও গাড়ি ছাড়ল। কোনো অঘটন ঘটল না। সেই বদলোকটাও কামরা বদলালো না। গার্ডবাবু তাকিয়ে দেখলেন, দেখে একটু অবাক হলেন। পাতিহালের পরের স্টেশন মুন্সিরহাট। সেখানে ট্রেন পৌঁছাতেই মুস্কো লোকটা গাড়ি থেকে নেমে পড়ল। এখানে নেমে এখান থেকেই সরে পড়বে নাকি? নিজের মনসিয়ানা না দেখিয়ে? আহ, বাঁচা যায় তাহলে, ঘাম দিয়ে জ্বর ছাড়ে। গার্ডবাবুও লোকটার গতিবিধির দিকে নজর রাখলেন, কিন্তু না, লোকটা গেটের দিকে এগোলো না। প্ল্যাটফর্মের একধারে দাঁড়িয়ে কিসের যেন অপেক্ষা করতে লাগলো। ওর কি আরো সঙ্গী সাথী আছে নাকি? হ্যাঁ, তারাও সব এখানে এসে জুটবে বুঝি? অর্ধেক লোক উঠতে না নামতেই আধ মিনিটের মধ্যে হুইসেল ফুঁকে গাড়ি ছাড়বার হুকুম বাজিয়ে দিলেন। তারপর গার্ডবাবু নিজের কামরার পাদানিতে পা দিতে না দিতেই সেই দুশ্মন লোকটা তড়াক করে লাফিয়ে উঠল সেই প্রথম শ্রেণীর কামরায়। যে কামরায় সেই অসহায় ছেলেটি একেবারে একলাটি রয়েছে। এদিকে গাড়িও তখন ছেড়ে দিয়েছে। গার্ডবাবুর মাথা ঘুরতে লাগলো। এখন তার কর্তব্য কি? অ্যালার্ম দিয়ে এই দণ্ডে গাড়ি থামিয়ে লোকটাকে হাতে না হাতে পাকড়ানো, কিংবা বিপদ বুঝে ছেলেটা নিজেই ট্রেন টেনে হয়তো গাড়ি থামাবে সেই আশায় বসে মুহূর্ত গোনা। মুন্সিরহাট থেকে মাজু পরের স্টেশন পৌঁছতে প্রায় 15 মিনিটের ধাক্কা। এই লাইনের এধারে এই দুটো স্টেশনের মাঝখানের সময় সবচেয়ে বেশি, আর সব স্টেশন ওই 5-7 মিনিট বাদে বাদে। এখন মুন্সিরহাট থেকে মাজু, এর মাঝামাঝি কি ঘটে কে জানে। এদিকে প্রথম শ্রেণীর জানলায় ছেলেটি বিস্ফারিত নেত্রে বাইরের দিকে তাকিয়েছিল। তার হুঁশ ছিল না কোনো দিকেই। তার বাবা আস্তে আস্তে তার পাশে গিয়ে বসলেন, নরম গলায় ডাকলেন, খোকা। ছেলে চমকে উঠে ফিরে বসলো। এ কি বাবা, তুমি এখানে এলে কি করে? রাগ করিস না খোকা, বাড়ি চল। বাবার কণ্ঠ গদগদ। না না, কিচ্ছুতেই না, প্রাণ থাকতে আমি বাড়ি যাব না। ছেলেটির সশস্ত্র জবাব, আমি যুদ্ধে যাব। বাবার মৃদু প্রতিবাদ, যাবই আমি। ছেলের তরফ থেকে আবার অস্ত্রের ঝঞ্ঝনা আনা। বাবার তো মুন্ডু ঘুরে যায়। তিনি ঘুরে গিয়ে ছেলেটির সামনে এসে বসেন। না না, আরে যুদ্ধে যেতে নেই বাবা, বাবা যুদ্ধে যায় না, যুদ্ধে যেতে নেই। তিনি তাকে বোঝাতে থাকেন, আর তাছাড়া
তাছাড়া এরোপ্লেন কত উঁচুতে ওড়ে জানিস? হ্যাঁ, কত উঁচু। অত উঁচু থেকে তুই পড়ে যেতে পারিস কিন্তু। হ্যাঁ, পড়ে যাই যাব, আমি যাব, পড়ে মরে যাই সেও ভালো। আমার আর কে আছে? আমার কে আছে তার মানে? এবার বাবার রাগ ধরে। এমন জলজ্যান্ত বাবা থাকতে ছেলে বলে কিনা আমার কে আছে? হ্যাঁ? এমনি ছেলের কথা। এবার তিনি রুদ্রমূর্তি ধারণ করেন, তার চোখ থেকে যেন আগুন ফেটে বেরোয়। বটে, বটে, তোর কে আছে? আরে কে আছে দেখতে পাচ্ছিস নে? এই তো তোর বাবাই তো আছে। তোর বাবা এইখানেই রয়েছে। এক চাপড়ে না দেখিয়ে দেবো পুরো, দেখবি নাকি? বাড়ি যাবি নে? হ্যাঁ, বাড়ি যাবি নে বটে? তোকে তোকে না ঘাড় ধরে নিয়ে যাবো, ঘাড় ধরে। দেখি আমাকে কোন বেটা আটকায়। বাবার এমন রূপ ছেলে এর আগে কখনো দেখেনি। সেও হকচকিয়ে থাকে। বাবা হাত বাড়িয়ে ছেলের কান ধরে টান লাগান। না, বাবার হাতে এমন অপমান অসহ্য। ছেলে চারধারে তাকায়। গাড়ির কাঁধে লাগানো একটা নোটিশের ওপর তার নজর পড়ে। হাওড়া আমতা রেলওয়ে খুব সম্ভবত তার উপকারের জন্য এই নোটিশখানা ওখানে ঝুলিয়ে রেখেছে। ছন্দবদ্ধ ভাষায় উক্ত নোটিশে লেখা, থামাতে হলে ট্রেন, হাওড়া আমতা বলছেন টানো ধরে চেন। এবং সেই সঙ্গে সরল গদ্যে, মানে গদ্য কবিতাই হবে খুব সম্ভবত, একবারে সতর্ক করে দেওয়া আছে যে অকারণে বা অপ্রচুর কারণে চেন টানলে তার শাস্তি নগদ 50 টাকা জরিমানা। গদ্য রচনার দিকে মনোযোগ দেবার মতন মনের অবস্থা নয় তখন ছেলের। অতএব থামাতে হলে ট্রেন, টানো ধরে এই চেন। আর এক মুহূর্ত বিলম্ব না করে হাওড়া আমতার সেই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে ছেলে চেন ধরে দিল একটা। চেন টানার সঙ্গে সঙ্গেই বাবার চেহারা বদলে গেল। উছলে ওঠা বীর রস মুহূর্তে করুণ রসে প্রগাঢ় হয়ে এলো। কাঁদো কাঁদো সুরে তিনি বললেন, হ্যাঁ, এ কি করলি রে? তুই কি করলি? কি সর্বনাশ করলি তুই? আমি যে টিকিট কেটে আসিনি রে। হায় 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 হায়, আরে বিনা টিকিটেই তো উঠে পড়েছি গাড়িতে। আরে গার্ডের হাতে ধরা পড়ে যাবো যে। তার আমি কি জানি? আমি কি? বলতে বলতে ছেলেও যেন ভয় খেয়ে থমকে যায়। চেন ছেড়ে দিলেও সে চেন তখনও ঝুলছিল। চেন ছেড়ে দিলেই আবার তা রবারের মতো আগের রূপে ফের নিজ মূর্তি ধারণ করবে, এমন একটাই ধারণা ছিল বুঝি তার। কিন্তু চেনকে এখন অসহায়ের মতো ঝোঝল্যমান দেখে এই হটকারিতার দ্বারা হাওড়া আমতা রেলওয়ের না জানি কি সর্বনাশ সে সাধন করেছে এই ভেবে কাহিল হয়ে পড়ে ছেলেও। এদিকে গাড়িও আস্তে আস্তে থেমে আসছে। কি হবে বাবা? ছেলে দিশেহারা হয়ে কি করবে ঠিক না পেয়ে বাপের বুকেই ঝাঁপিয়ে পড়ে। গাড়ি যে থেমে যাবে এক্ষুনি, আর 1 মিনিটের মধ্যেই গার্ড ফার্ড এসে পড়বে সবাই। বাবাও ঠিক এই কথাটাই ভাবছিলেন। হ্যাঁ, তার মাথায় চট করে একটা বুদ্ধি খেলে যায়। তিনি ছট করে গাড়ির মেঝে লুটিয়ে পড়েন। হঠাৎ বলেন, এই দাঁড়া, আমি ফিট হয়ে গেছি বুঝলি। যাই ঘটুক তুই এই কথাই বলবি যে আমার মূর্ছা দেখে ভয় পেয়ে তুই গাড়ির শেকল ধরে টেনেছিস, বুঝলি? তুমি ফিট হয়েছো আর আমি শেকল টেনেছি, এই তো এই আর বুঝবো না? হ্যাঁ, তাহলে 2 দিকই রক্ষা, বুঝলি তো? মানে তোর দিক আর আমার দিক। হ্যাঁ, আমার বিনা টিকিটে গাড়ি চড়া আর তোর বিনা প্রয়োজনে চেন টানা। হ্যাঁ, বলতে বলতে তিনি 2 চোখ বোঝেন আর ট্রেনও বেশ একটা ঝাঁকুনি দিয়ে থেমে যায়।
চেনে টান পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের গার্ড বাবুরা হয়ে এসেছিল। তার হ্যাচকা টান কেবল গাড়িতে নয়, তার নাড়িতে পর্যন্ত গিয়ে লেগেছে। এতক্ষণ যা আশঙ্কা করছিলেন তাই আশানুরূপ হলো এতক্ষণে। এখন এখন বাকি যেটুকু আছে তার কর্তব্যের বাদ বাকি আর কি, বদমাসটাকে ধরে বেঁধে ছেড়ে পুলিশের হাতে তুলে দেওয়া। সে কাজ যে দুঃসাধ্য লোকটার হোটকা চেহারা মনে হতেই তিনি টের পেলেন। দুরু দুরু বুকে কাঁপতে কাঁপতে নিজের কামরা থেকে তিনি নামলেন। হাওড়া আমতার গাড়ি চলিতে চলিতে থামে, আবার থামিতে থামিতে চলে। যখন যেমন খেয়াল, এই তার চিরকালের রেওয়াজ। এই নিয়ে তার যাত্রীরা কোনোদিনই মাথা ঘামায় না। আজও তাই তাদের মাথা ঘামাতে বই গেছে। অগত্যা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ড বাবুকে একলাই এগোতে হলো। কর্তব্যের আহ্বান, কি আর করবেন। নিজের বাহুবল সম্বল করে স্খলিত পায়ে টলিত গতিতে একাই তিনি এগুলেন। হাতল ধরে উঠে কামরার ভেতরে উকি মারতেই তার চক্ষু চড়ক গাছ। পা ফসকে পালানি থেকে পড়েই যান এমন আর কি। সেই ছেলেটি গাড়ির দরজার দিকে পিছন ফিরে খাঁড়া, আর হতকা লোকটা তার পায়ের কাছে পুরো 14 পোয়া। এক ঘুষিতে অমন জোয়ানকে শুইয়ে দিয়েছে শটান। কি সব ছেলে চোখরা আজকালকার, দুধের ছেলেও জুদুৎসুর পেঁয়াজ জেনে ঘুষো ঘুষিতে জুৎসাই। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। এহেন দৃশ্যের পর কামরার ভেতরে ঢুকতে তার কোনো দ্বিধাই রইল না। তারও সাহস বেড়ে গেল বিস্তর। তিনি সবল হস্তে ঘট করে দরজা খুলে ঘটা করে রঙ্গমঞ্চে প্রবেশ করলেন। ছেলেটি পিছন ফিরল। এই যে গার্ডবাবু, এই লোকটি মানে এই ভদ্রলোকটি হঠাৎ ফিট হয়ে গেছেন। আমি কি করব ভেবে না পেয়ে ঠিক করতে না পেরে আপনার চেন ধরে টেনে দিয়েছি। আমার চেন? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গার্ডবাবু ঝুঁকে পড়ে চিটপটাং লোকটার বুকের উপর কান পাতলেন। না, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়নি, দুমদাম আওয়াজ হচ্ছে বেশ। নাড়ি টিপে দেখলেন, হ্যাঁ চলছে ধূপধাপ। ঠিক আছে ঠিক আছে, কোনো ভয় নেই। আরে বাবা, তেমন কোনো জখমই হয়নি, মারা যাওয়ার কোনো লক্ষণই দেখছি না। ছেলেটিকে তিনি আশ্বাস দিতে চাইলেন। বেঁচে আছে। বেঁচে আছেন? তবু ভালো। কিন্তু বাহাদুর ছেলে বটে তুমি। আরে কি দিয়ে বসালে ওই বদমাইশটাকে? হ্যাঁ, আমি তো বসাইনি। আমি কি দিয়ে বসাবো? ছেলেটি বিস্মিত হয়। আরে আমি কেন ওকে বসাতে যাব? উনি নিজেই বসলেন, বসে শুয়েও পড়লেন আপনি। বাহাদুর ছেলে তুমি। অমন একটা হুঁতকা লোককে শুইয়ে দেওয়া সোজা কথা নয়। তোমার ঘুষির জোর আছে। বাচ্চা হলে কি হবে? আচ্ছা মেরেছ কিন্তু লোকটাকে। ছেলেটি এবার অবাক হয় আরো। আমি তো ওকে মারিনি। আমি কেন মারতে যাব? গায়ে হাত টাত না দিতেই এমনিতেই উনি ফেইন্ট হয়ে গেছেন। আমি সত্যি বলছি। বলতে হবে না। আরে বাবা, আর বলতে হবে না। তুমি মিথ্যে ভয় খাচ্ছ খোকা। ভয়ের কিছুই নেই। আত্মরক্ষার জন্য আততায়ীকে আঘাত করার ন্যায্য অধিকার তোমার আছে। আইনই তোমাকে সেই অধিকার দিয়েছে। মেরেছো, বেশ করেছো। তাতে হয়েছেটা কি? কিন্তু আমি তো মারিনি। এই লোকটি মানে এই ভদ্রলোকটি আমার একজন বন্ধু। বন্ধু? বন্ধুই বটে। মনে মনে আওড়ালেন গার্ডবাবু। থানা পুলিশের হাঙ্গামার ভয়ে ছেলেটি চেপে যাচ্ছে, বুঝতে তার আর বাকি থাকে না। আরে ক্যা হুয়া গার্ড সাহেব? আরে ক্যা ভায়া? এতক্ষণ পরে হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের ড্রাইভারও গার্ডের পেছনে এসে দাঁড়িয়েছে। এই যে
দেখো ভয়া ভয়া বহুত কুছ ভয়া, এমন ভয়ঙ্কর ব্যাপার এই লাইনে আর কখনো না ভয়া। এই যে ড্রাইভার বাবু, দেখুন 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 এই লোকটা, মানে এই গুন্ডাটা এই ছেলেটাকে আক্রমণ করেছিল, আক্রমণ করেছিল। আর এই ছেলেটা এক ঘুষিতে, মানে ওই জুজুৎসু বা ওই ধরনের কিছু একটা প্যাচে ট্যাচে হবে আর কি, এখন ঠিক করে বলা যাচ্ছে না। একেবারে ধরাশায়ী করে দিয়েছে, পুরো অজ্ঞান করে দিয়েছে। কিন্তু এখন বললেন কিনা, এখন এই ছেলেটা আবার বলছি এই লোকটা, মানে বদমাইশ লোকটা নাকি ওর প্রাণের বন্ধু, বুঝুন না ওটালা, বুঝুন কি ভয়া। সত্যি বলছি, আমার বন্ধু। ছেলেটি জোর গলায় জাহির করে। হাওড়া থেকে একসঙ্গে আসছি আমরা। এই 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 এইখানে গলত, বুঝলেন কি না ড্রাইভার বাবু? আমি আপনাকে বুঝিয়ে বলছি, আসলে গোলমালটা এখানে। ও বলছে ওরা একসঙ্গে এসেছে, অথচ আমি নিজের চোখে দেখেছি এই ছেলেটা উঠেছে কদমতলায়, আর এই লোকটা, মানে এই বদমাইশটা উঠলো বরগাছিয়ায়। তাও এ কামরায় নয়, লোকটা কামরা বদলেছে। আমার নিজের চোখে দেখা, বুঝলেন কি না ড্রাইভার বাবু, আমার নিজের চোখে দেখা, এর আগে স্টেশনে। এখন এর থেকে কি বুঝবে, বোঝো এখন কি ভয়া? আমি বুঝতে পারছে। ড্রাইভার আস্তে আস্তে ঘাড় নাড়ি। अरे वो आदमी को देख ले बुझा जाए। हाँ, কি বলা যায় শুনি? ছেলেটির এবার বেশ রাগ হয়। अरे उसी माफिक आदमी আছে, मालूम হয় বেশ। हाँ, মোটাই উজি মাফিক না, আমি স্পষ্ট বলছি আপনাদের। ছেলেটি গর্জন করে ওঠে। ইনি আমার বাবা। ছে অচেনা অজানা লোককে কেউ বাবা বলে? ওরম বলতে নেই, ওরম বলে না। পুলিশের ভয় অপরের বাবাকে নিজের বাবা বলছে, ওরম বলতে নেই খোকা। বাহ, নিজের বাবাকে বাবা বলবো না? বাহ রে। এই মাত্র তুমি বললে তোমার বন্ধু, আর এখন বলছো তোমার বাবা। এটা কি ভালো হচ্ছে? মানে তুমি কি এটা ভালো করছো? তুমি একবার নিজে ভেবে দেখো তো ভাই। अरे जाने दीजिए, अरे दीजिए बोलने। अरे बच्चा लोग क्या ना बोले। हाँ, বলে ড্রাইভার আদা হিন্দিতে যা বলল, সাদা বাংলা করলে তা দাঁড়ায় পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। হ্যাঁ, ছেলেদের কথা আর পাগলের কথা ছেড়ে দিন, এখন আমাদের কি করবার আছে তাই বলুন। ড্রাইভারের এই জিজ্ঞাসা। আরে লোকটাকে গাড়ি থেকে নামিয়ে পুলিশের হাতে গচিয়ে দেওয়া, তাছাড়া আর কাজ কি? গার্ড বাবুর সাফ জবাব। তারপর গার্ড আর ড্রাইভার দুজনে মিলে ধরাধরি করে ধরাশাইকে পাঁজা কোলা করে তুলে লাইনের ধারে ঘাসের উপর নামিয়ে রাখে। देखिए अभी हमारे पहला काम হচ্ছে ये लोग टाके होशे आना। तारपर उके पूछा इसका मतलब क्या, ऐसा काम काहे किया? हाँ, अब खड़ा रहिए, हम अभी आता। मगर ये आदमी को फीन हुश में आ जाए तो उठ के भागने का मतलब करे तो होशियार रहना। ए हैंडल का एक डंडा देकर फिर बेहोश बना देना, समझे? হ্যান্ডেল দ্বারা গার্ডকে সমঝে দিয়ে চোখ মোটকে ড্রাইভার ইঞ্জিনের দিকে চলে যায়। ইতিমধ্যে হাওড়া আমতার টনক নড়েছে, অঘটন কিছু একটা ঘটে গেছে ধারণা করতে শুরু করেছে যাত্রীরা। এই কি হলো বলতো? এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে? কি এই ওদিকে কিছু একটা হয়েছে মনে হচ্ছে, বুঝলেন না? চলুন দেখে আসি তো, দেখে আসি। চলুন। ওই তো একে একে গাড়ি থেকে নামতে লেগেছে তারা। সবাই এসে সেই ওয়েল গার্ডেড অচৈতন্য লোকটিকে ঘিরে দাঁড়িয়েছে। এই কি হলো? কি হয়েছে রে? লোকটা বেঁচে আছে তো? পড়েই আছে কখন থেকে? না নিঃশ্বাস পড়ছে তো। বেঁচে আছে না? এই তো জল কিন্তু হচ্ছে তো, উঠছে না। জল দে না। হচ্ছেটা কি? এবং গার্ড বাবু ছেলেটির সঙ্গে লোকটার ভীষণ সংঘর্ষের রোমাঞ্চকর কাহিনীকে সবিস্তারে যথাসাধ্য তার সুগঠিত গোয়েন্দা কাহিনীর মতো ফলাও করে বলার সুযোগ পেয়েছেন।
শুনে তো হাওড়া আমতার যাত্রীদের গায়ে কাঁটা দেয়। গার্ডটা কি বললো শুনলেন? সত্যি আজকের দিনে কাউকে বিশ্বাস করা যায় না। তুমি তো আজকালকার ছেলে পেলে মানে কি যুগ পড়লো। কাকে বিশ্বাস কাঁটাটা কাটিয়ে উঠতে না উঠতেই হাওড়া আমতার বিরক্তি চরমে ওঠে। তাদের ফিসফাস ক্রমেই জোরালো আর ঘোরালো হতে থাকে। বিরক্তিও কুল ছাপিয়ে যায়। প্রত্যেক মুখপত্রে সম্পাদকীয় মন্তব্য প্রায় এক রকমের দেখা যায়। ছি 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 ছি, এই ছোট্ট ছেলের উপর রাহাজানি। হ্যাঁ রাজানি, হ্যাঁ ঠিক 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 ঠিক, লোকটাকে উচিত মতন শিক্ষা দেওয়ার দরকার, একদম হাড়ে হাড়ে শিক্ষা। হ্যাঁ হ্যাঁ, এবং হাতে হাতে নগদ। সবাই মিলে করে চাঁদা তুলে বেশ করে উত্তম মধ্যম দিল। ভালো করে শিক্ষা দিতে হবে। এদিকে ছেলে দেখলে সর্বনাশ। আরে আর দেরি করলে বাবাকে আস্তানায় ফিরিয়ে নিয়ে যাওয়া তো দূরের কথা, আস্ত রাখাই দায় হবে। শুনুন মশাইরা, একটু শুনুন, আপনারা একটু শুনুন। ছেলে বলতে শুরু করলো। আসল কথাটা শুনুন আমার কাছে। আপনারা ভুল করছেন ভয়ানক। এই ভদ্রলোক আমার বাবা, আমার নিজের বাবা, একমাত্র বাবা আমার। এই বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আজ সকালে আমাদের খুব ঝগড়া হয়েছিল। আমি বাড়ি থেকে পালাচ্ছিলাম এই হাওড়া আমতার গাড়ি চড়েই। বাবা সেই খবর পেয়ে আমার পেছন পেছন ধাওয়া করে এসেছেন, আর আমার কামরাতে ঢুকেই আমাকে দেখেই না, মানে মনে হচ্ছে আনন্দের আবেগে উনি ফিট হয়ে গেছেন। এইটাই হলো আসল ঘটনা। যা সত্যি কথা তাই বললাম আপনাদেরকে। এর একটি বর্ণও মিথ্যে নয়, বানানো নয়। এত দূর বলে ছেলেটি থামল। ছেলেটির স্বীকারোক্তির সরলতা, স্পষ্টতা আর তীক্ষ্ণতা আস্তে আস্তে হাওড়া আমতার মস্তিষ্কের মধ্যে সিঁধোয়। হ্যাঁ, এমন হওয়াও সম্ভব। এরকমও হতে পারে। হ্যাঁ, খুবই হতে পারে। ছেলেরা কি বাড়ি থেকে পালায় না? আরে আকছারে তো পালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পালাচ্ছে তো, পালাচ্ছে। আর বাবারাও খবর পেলে পেছন পেছন তাড়া করে আসে নাকি? আসে তো মশাই। তাহলে এই অধঃপতিত ভদ্রলোক একজন পুত্রবৎসল পিতা। আরে বাস, হাওয়ার গতি ফিরে যায়। হাওড়া আমতার মন চলে, জনমত বদলায়। সমবেত জনতা লোকটার প্রতি সহানুভূতি পরবশ হতে থাকে। বাবার এবার মাহেন্দ্রক্ষণ আসে। তিনি আস্তে আস্তে চোখ মেলেন। আমি আমি কোথায়? হ্যাঁ, এরকম অবস্থায় যেরকম করা দস্তুর, মানে চিরাচরিত প্রথা, মানে যা নিত্যকাল ধরে হয়ে আসছে, তাই করায় তিনি সমীচীন বোধ করলেন। তারপর কনুইয়ের উপর ভর দিয়ে তিনি ধীরে ধীরে নিজেকে তুলে ধরলেন। বৎস, পুত্র আমার, অবোধ সন্তান মম। বলতে বলতে তিনি পড়ে গেলেন ফের। তার দু চোখ বুজে এলো আবার। নাটক জমে উঠেছে। দৃশ্যের পর দৃশ্য একটার পর একটা অবলীলাক্রমে উদ্ঘাটিত হচ্ছে। এমন সময় নিরুদ্দিষ্ট ড্রাইভারটি রঙ্গমঞ্চের মাঝখানে অবতীর্ণ হয়ে বিচ্ছিরি একটা কাণ্ড বাঁধিয়ে বসলেন। লোকটার চৈতন্য সম্পাদনের জন্য সে জলের সন্ধানে গিয়েছিল। তার ইঞ্জিনের জল টকবগে গরম। সেই ফুটন্ত জল বদলোকেদের চৈতন্য সঞ্চারের পক্ষে যথাচিত হলেও ঠিক সেই ধরনের চৈতন্য দান করা তখনই তার উদ্দেশ্য ছিল না। কয়লার বালতিটা নিয়ে পাশের ডোবা থেকে জল কুড়িয়ে এনেছিল সে। সেই ঘোলা জলে কাদার ভাগই বেশি, পানারও অভাব নেই, আর ইন্তর ব্যাঙাচি। এছাড়া বালতির তলার দিকে কয়লার গুঁড়োর পুরো একটা পলেস্তরার মতো জমাট। এই ধরনের জলে জ্ঞান ফেরানো চৈতন্য লব্ধের পক্ষে সন্তোষজনক হবে কি না, এইসব খুঁটিনাটি খতিয়ে দেখবার সময় তার ছিল না। তাছাড়া সুরুচির পরিচয় দেওয়ার মতো মেজাজও তার নেই তখন। তার উদ্দেশ্য প্রথমে লোকটার চৈতন্য সম্পাদন করা, তারপরে জিজ্ঞেস করা এসবের মানে কি, এবং সে মানে যদি তেমন মানানসই না হয় তাহলে তারপরে আবার অন্য ধরনে তার চৈতন্য সম্পাদনের ব্যবস্থা।
বালতি হাতে হাতা গুটিয়ে এসে জনতা ভেদ করে সে ঢোকে। কিন্তু ইতিমধ্যে জনমত যে বদলে গেছে, মানে হাওয়া পাল্টে গেছে একেবারে। এই বিষয়ে কেউ তাকে কিছু বলবার আগেই কাদাটে পানাটে ব্যাঙাচি বহুল সেই বালতিটা সে হরহর করে ভূপতিত লোকটার মুখের ওপর উপুর করে দিয়েছে। এ বাবা, এটা কি করলেন মশাই? হ্যাঁ হ্যাঁ, এর ফলে চৈতন্য সম্পাদন না হয়ে যায় না। ব্যাস, বাবাকে চমকে উঠে বসতে হলো। পানাগুলো তার চুলে ফুলে জড়িয়ে গাল বেয়ে কয়লার কাদা গড়িয়ে পড়ছে। আর ব্যাঙাচিরা ভারী বিব্রত বোধ করে তার কোলের ওপরেই নাচানাচি লাগিয়ে দিয়েছে, কারুর মুখাপেক্ষা না করেই। বাবা, বাবা, ছেলে চেঁচিয়ে উঠে আবার বাবার কোলের ওপর ঝাঁপিয়ে পড়ল। আমার জন্যই তোমার এত কষ্ট, এই দুর্দশা। এবার দুহাত দিয়ে সে বাবার দেহ থেকে পানা আর ময়লা আর ব্যাঙের ছানাপোনাদের সরাতে লাগলো। একজন নিরাপরাধের ওপর এ কি রকম দুর্ব্যবহার! হাওড়া আমতার যাত্রীরা এবার ড্রাইভারের ওপর রুখে দাঁড়ালো। এরকম এরকম করো মানে অর্থ কি এর শুনি? হ্যাঁ ঠিকই তো, শুনি কি এর মানে আছে? কোনো মানে নেই সব করা, বললেই হলো, যা তা ব্যাপার। সবাই জানতে চাইল সমস্বরে। কিন্তু যে প্রশ্ন সেই নাকি সদ্যচেতন লোকটিকে জিজ্ঞেস করতে যাবে, অবিকল সেই প্রশ্নটি তার প্রতি উৎক্ষেপিত হতে দেখে ড্রাইভারের মেজাজ বিগড়ে গেল। এ মানে টানে আমি জানি না, এই 1 2 3 বলতে না বলতে তোমরা গাড়িতে এসে উঠলে তো উঠলে, নইলে আমি সোজা এ খালি গাড়ি নিয়ে মাজু চললাম। হ্যাঁ, চড়া গলার হুকুম চালিয়ে সে নিজের ইঞ্জিনে গিয়ে চড়াও হলো এবং হাওড়া আমতারা যাত্রীরা বিজাতীয় বিরক্তির বিস্মৃত হয়ে কঠোর যত মতামত তখনকার মতো মুলতবি রেখে পড়ি মুড়ি করে এক দৌড়ে নিজের নিজের জায়গায় গিয়ে জমাট হল। আরে দাঁড়ান দাঁড়ান, আসছে আসছে, করবে না। ছেড়ে দেবে তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। ছেলে তখনও বাবার পঙ্কোদ্ধারে ব্যস্ত এবং বাবাও ছেলের স্নেহের বহরে এমনই মশগুল যে ইতিমধ্যে কখনো রঙ্গমঞ্চের দৃশ্য বদলে সম্পূর্ণ পট পরিবর্তন হয়ে গেছে। দুজনের কারুরই সেদিকে নজর ছিল না। ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ডবাবু গাড়ির পাদানিতে দাঁড়িয়ে পতাকা ওড়ান এবং আমতা 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 করে, মানে আমতা আমতা করে বলেন আর কি, ও মশাই, আরে শুনছেন? আরে ও মশাই, আমরা কিন্তু গাড়ি ছেড়ে দিচ্ছি। আরে আরে তাড়াতাড়ি করুন না ও মশাইরা। কিন্তু কে কার কথা শোনে? হারানো পুত্ররত্নকে পুনরায় লাভ করে বাবার তখন কোনো দিকেই খেয়াল নেই। বাবা, আমি কখনো আর তোমার অবাধ্য হব না। খোকা খোকা। বাবার মুখে কৃতার্থতা। আর কখনো তোমার সঙ্গে ঝগড়া করব না। বাবার 32 পাটিতে বিজয় নিশান। আরে ও মশাই, আরে আমরা কিন্তু গাড়িটা ছেড়ে দিচ্ছি। আরে দয়া করে আপনারা একটু তাড়াতাড়ি আসুন না, আরে তাড়াতাড়ি আসুন। কিন্তু কে তার কথায় কান দেয়? ছেলের কথামৃতে বাবার কান জোড়া তখন, অন্য কথায় কর্ণপাত করার ফাঁক কই তার? আর কখনো আমি বাড়ি থেকে পালাবো না। চ চ খোকা, আর দেরি না করে আমরা গাড়িতে উঠে পড়ি। ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে দেখছিস নে, চল 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 চল। হ্যাঁ, বলতে বলতে বাবার হুঁশ হয়। এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে, দেরি করলে আবার আমাদের ফেলে রেখেই চলে যাবে মনে হচ্ছে। চল চল চল, আমরা উঠি উঠি উঠি। এই কথা মনে হতেই মাটিতে যেন তার পা পড়ে। তারপরেই তিনি উঠে পড়ে গাড়ির দিকে ছুট লাগান। ছেলেও তার পিছনে। হাওড়া আমতা ফার্স্ট প্যাসেঞ্জারের গার্ড বাবু পতাকা হাতে তাদের পেছনে পেছনে আসতে থাকেন। পতাকা ওড়াবার কথা তিনি ভুলেই গেছেন একদম। শুনলেন আজকের গল্প শিবরাম চক্রবর্তী রচিত হাওড়া
আমতা রেল লাইন দুর্ঘটনা। গল্প পাঠে এবং শিবরাম চক্রবর্তীর চরিত্রে শুভম মুখার্জি, হতভাগ্য বাবার চরিত্রে ডক্টর মনোজিৎ জানা। যে ছেলের জন্য বাবাটি হতভাগ্য হলো সেই ছেলের চরিত্রে অদ্রুশ ব্যানার্জি। ডিটেকটিভ রূপে গার্ডের চরিত্রে সুনয়ন মুখার্জি। हमारा ट्रेन का ड्राइवर का चरित्र किया सौम्यकांति मंडल এবং উত্তেজিত জনতা সৃজন, স্পন্দন, দেবজিৎ এবং শুভজিৎ। স্ক্রিপ্টিংয়ে সৃজন সাহা, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং স্পন্দন ব্যানার্জি এবং সৃজন সাহা, পোস্টার ডিজাইন শুভজিৎ জানা। সমগ্র অডিওটি মানে যিনি সামলেছেন তিনি আমি মানে দেবজিৎ জানা। গল্পটির তত্ত্বাবধান এবং পরিচালনায় আমাদের সকলের প্রিয় ডক্টর মনোজিৎ জানা এবং এই কাজে ওনাকে সাহায্য করেছেন আমাদের সেমিকন্ডাক্টর ডিরেক্টর মানে সহকারী পরিচালক মিস্টার শুভম মুখার্জি। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30টায়। শুনতে ভুলবেন না নিশ্চয়ই, কারণ আপনারা তো সাবস্ক্রাইব করেই রেখেছেন, তাই না?